ওয়েলকাম টু শুভ ক্লাসেস স্টাডি। তোমরা দেখছো শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল। বিগত দিনে আমরা মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে মান 4 ও মান 8-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছিলাম এবং সেইগুলো ছাত্রছাত্রীরা পড়ার পর ফিডব্যাক দিয়েছে যে আমাদেরকে পরবর্তী চ্যাপ্টার থেকে সেই একই রকমভাবে শর্টকাটে আলোচনা করে দিতে হবে মান 4 ও মান 8-এর প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে। যে চতুর্থ অধ্যায়টার নাম হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা বিশ্লেষণ ও বৈশিষ্ট্য। সংঘবদ্ধতার গোড়ার কথা বিশ্লেষণ ও বৈশিষ্ট্য এই অধ্যায় থেকে মান 4 ও মান 8-এ যে প্রশ্নগুলো এক্স্যাক্ট আসবে সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। উত্তর কেমনভাবে লিখতে হবে, কোন পয়েন্টটা আগে লিখতে হবে, কোন পয়েন্টটা পরে লিখতে হবে, কেমনভাবে সাজাবে, কত বাক্যে লিখতে হবে, সবটা বলে দেবো। ভিডিওটা যারা দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে নিচে অল নোটিফিকেশন অন করে নিও, যাতে প্রতিটি ক্লাস তোমরা কিন্তু সবার প্রথমে ভিডিও ছাড়লেই নোটিফিকেশন পেয়ে যাও। চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যাপ্টারটার নাম হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা বিশ্লেষণ ও বৈশিষ্ট্য। মান 4 ও মান 8-এ কোন কোন প্রশ্নগুলো আসবে প্রথমে আমরা জেনে নিই যে মান 4-এ কোন কোন প্রশ্নগুলো আসবে। মান 4-এ কোন কোন প্রশ্নগুলো আসবে সেটা জানতে গেলে প্রথমেই যে প্রশ্নটার দিকে আমাদের নজর যায় একটা প্রশ্ন, সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা, অনেকেই কিন্তু এই প্রশ্নটাকে মিস করে যায়, এর আগের বছরেও কিন্তু মিস করে গিয়েছিল। এই বঙ্গভাষা প্রকাশিকা সভা এইটা কিন্তু দুরকমভাবে আসতে পারে, ঠিক আছে। মান 4, এটা মান 4-এ আসবে। বঙ্গভাষা প্রকাশিকা সভা দুরকমভাবে প্রশ্নটা আসতে পারে। এক, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এই বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে যদি অনেক প্রতিষ্ঠান থাকে, এটাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এই প্রশ্নটাকে কিংবা ঘুরিয়ে দিতে পারে বঙ্গভাষা প্রকাশিকা সভা টিকা লেখো। দ্যাটস ইট। টিকা হিসাবেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, তাই টিকা আকারেও যেমন পড়ে যাবে তেমনভাবে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে বলা হয় কেন, সেই প্রশ্নটাও কিন্তু উত্তর একই হবে। বাট এই দুটো প্রশ্ন তোমাদেরকে ভ্যারাইটিস করে বলে দিলাম, এরকমভাবে ঘুরিয়ে দিতে পারে পরীক্ষার সময়। তো যদি এই প্রশ্ন দুটো দেয় তাহলে সবার প্রথমেই উত্তরে লেখার সময়তেই বঙ্গভাষা প্রকাশিকা সভা কি 3 লাইন লিখবে কি 4 লাইন লিখবে। লেখার পরেই প্রথমেই লিখবে এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, প্রথমে কি লিখলে 3 লাইন এই সম্পর্কে লিখলে, তারপরে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে এই প্রকাশিকা সভা বা এই প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান কি কর্মকাণ্ড করেছিল, অর্থাৎ কি কর্মকলাপ করেছিল তারা, এবং সবার শেষে এই রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা নিয়ে কার কার কী মন্তব্য রয়েছে সেটা সর্বশেষে লিখবে। আশা করি বুঝতে পারলে। দ্বিতীয় প্রশ্নের দিকে আমরা নজর রাখবো। বঙ্গভাষা প্রকাশিকা সভার পর দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় বা বলা যায়? মানে মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? এখানে তোমার অভিমত কি? যদি হ্যাঁ হয় বা পক্ষে হয় তার যুক্তি, যদি বিপক্ষে হয় তার যুক্তি। তো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়? এখানে কিন্তু অবশ্যই প্রথমে প্রবক্তা যে বলেছে তার নাম এবং সে কেন বলেছে, মূল বক্তব্য তিনি কী দেখেছিলেন, তারপর এটা নিয়ে সমালোচনাও হয়েছিল সেই পার্টটাও লিখতে হবে, এবং সর্বশেষে যে ঐতিহাসিকবিদরা এখানে মন্তব্য করেছেন তাদের নাম লিখতে হবে, তারা কি মন্তব্য করেছেন শেষে লিখতে হবে, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই বছর, সেটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। তো আনন্দমঠ সম্পর্কে তোমরা কিন্তু পড়ে নেবে এই বছর, এই চ্যাপ্টার থেকে আনন্দমঠ সম্পর্কে প্রশ্ন কিন্তু অবশ্যই দেবে। নেক্সট, মহারানীর ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য কী? অর্থাৎ মহারানী যে ঘোষণাপত্র জারি করেছিল সেটার ঐতিহাসিক তাৎপর্য কী? মহারানীর ঘোষণাপত্র কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু পড়তে একেবারেই ভুলো না। ক্লিয়ার? মহারানীর ঘোষণাপত্র কিন্তু পড়ে নেবে আনন্দমঠের সাথে সাথে, কিন্তু আসবে এবছর। এই হচ্ছে আপাতত এই কয়েকটি প্রশ্ন কিন্তু আমরা দেখতে পেলাম। এছাড়াও আরও দুটি প্রশ্ন বলবো, সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি, যেমন আমরা বলেছিলাম সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা চলে কি, আর আরেকটাভাবে এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা চলে বা সিপাহী বিদ্রোহ ছিল এটা, এই সম্পর্কে কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। এছাড়া টিকা হিসাবে এক্সট্রা কিছু বলে দিচ্ছি, ভিডিওতে পড়ে নিতে পারো। ভারত সভাকে টিকা হিসাবে পড়ে নিতে পারো, জমিদার সভাকে টিকা হিসাবে পড়ে নিতে পারো, এবং হিন্দু মেলার ভূমিকা, এই প্রশ্নটা পড়ে নেবে। আর এই চ্যাপ্টার থেকে একটা বড় প্রশ্ন বছর বছর আমরা দেখে আসছে
বিগত 10 বছর ধরে একই প্রশ্ন প্রায় একটা পরীক্ষা ছেড়ে আরেকটা পরীক্ষাতে আসতেই থাকে, ঠিক আছে। হয়তো সালের কিছু গ্যাপ যায়, মানে 2022 সালে এসছে, মানে 2023 সালে আসবে না, 2023 সালে যদি না আসে তাহলে 2024 সালে এমন প্রশ্ন আসবে। 2022 সালে তেমনভাবে মাধ্যমিক হয়েছিল এবং লকডাউনের পর প্রথম মাধ্যমিকেই কিন্তু এই প্রশ্নটা দিয়েছিল, সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বা মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। কি বললাম, মান 8-এ যে বড় প্রশ্ন আমরা নজর রাখবো সেটা হচ্ছে মান 8-এ প্রথম বড় প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের চরিত্র। মহাবিদ্রোহের চরিত্র, এটা কিন্তু চরিত্র বা প্রকৃতি দিতে পারে, প্রকৃতি বা চরিত্র দিতে পারে, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই পড়ে নেবে। এরপর এই অধ্যায় থেকে আরও একটা প্রশ্ন ইম্পর্টেন্ট বলে মনে করা হচ্ছে, সেটা হচ্ছে এই অধ্যায় থেকে আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে 19 শতকে রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, উক্তিটি আনন্দমঠ উপন্যাস এবং ভারতমাতা চিত্রের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করো। এই প্রশ্নটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো মনে করা যায় মহাবিদ্রোহের চরিত্র। তাই দ্বিতীয় প্রশ্নটাকে স্কিপ করে তোমরা এই প্রশ্নটার দিকে ফোকাস করো বা এই প্রশ্নটাকে পড়ো। মহাবিদ্রোহের চরিত্রের উত্তর লেখার সময় সর্বদা মনে রাখবে, প্রথমেই বলি যে প্রথমেই 1857 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ হয়েছিল বলে 2 লাইন লিখবে। লেখার পর কিন্তু অবশ্যই এই বিদ্রোহের প্রকৃতি লেখার সময় সিপাহী বিদ্রোহটা কিন্তু টেনে আনবে, কারণ সিপাহী বিদ্রোহকেই মহাবিদ্রোহ বলা হয়। সিপাহী বিদ্রোহের প্রথম প্রবক্তা এবং মূল বক্তব্য, এবং এই জাতীয় বিদ্রোহের মূল বক্তব্য কী ছিল, স্বাধীনতার প্রথম সংগ্রাম হিসাবে মানে কতটা ভূমিকা পালন করেছে, তো সেই কারণে মহাবিদ্রোহের চরিত্র প্রশ্নটা উত্তর কিন্তু খুব সাজিয়ে লেখার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার বিকল্প চিন্তা ও উদ্যোগ, বিশ্লেষণ ও পর্যালোচনা অর্থাৎ পঞ্চম অধ্যায় নিয়ে ইতিহাসের আলোচনা করব মাধ্যমিক 2024 সালের। মাধ্যমিকের ইতিহাসের সবকটি চ্যাপ্টার শেষ হলে তবেই আমরা কিন্তু এইচএসের দিকে এগাবো। সো সকলে কিন্তু আমাদের সাথে জুড়ে থেকো, দেখতে থাকো শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।